মানুষ যখন প্রথম কথা বলতে শুরু করল, তখনই হয়তো সৃষ্টি হয়েছিল সাহিত্য রচনার প্রেক্ষাপট। গল্প শোনার আর গল্প বলার আকর্ষণ মানুষের চিরকালেরই, আর সেই আকর্ষণকে কেন্দ্র করেই আমাদের এই বিশেষ নিবেদন রাতের অতিথি.com। আজ আপনাদের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সম্পূর্ণতা। সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় দিশা, গল্প পাঠে রুদ্র, স্নেহশ্রী ও কিষাণু, অন্যান্য সাহায্যে দীপ সরকার। ঠিক পুরুষের মতো গলায় একজন বয়স্কা নার্স চেঁচিয়ে ডাকছিল, অমিতাভ গাঙ্গুলি কে? অমিতাভ গাঙ্গুলি। বাবার মুখ নোয়ানো, হাতের ওপর থুতনি রেখে বোধহয় চোখ বুজে আছে। ডান গালে স্টিকিং প্লাস্টারে সাঁটা তুলোর ঢিপি। ডাক শুনে মুখ তুলে শ্রমিকের দিকে তাকালো। শ্রমিক উঠে দুপা এগিয়ে থতমত গলায় বলল, এই যে এখানে এখানে। নার্স হাতের কাগজটার দিকে চোখ রেখেই বলল, ক্যান্সার, থার্ড স্টেজ, কিছু করার নেই। তাহলে? শ্রমিক প্রশ্ন করে, উত্তর অবশ্য পায় না। নার্স পরের নাম ধরে ডাকছে, নওল কিশোর ওঝা। বাবা উঠে বসে। কি বলল? শ্রমিক যথার্থ বুদ্ধিমানের মতো বলে, কত ভুলভাল বলে ওরা, এরোগ সেরোগ তার ঘাড়ে চাপিয়ে দেয়, কোনো ঠিক নেই এদের। থার্ড স্টেজ না কি যেন বলছিল একটা। বাবা ধীরে ধীরে বলে, রোগটা প্রাইমারি স্টেজে আছে, ওষুধ পড়লেই সারবে। হাসপাতালের বাইরে এসে শ্রমিক বলে, ট্যাক্সি নেবে বাবা? ট্যাক্সি কেন আবার? 3 নম্বরে উঠে শিয়ালদা চলে যাব। শিয়ালদার হোটেলে ফিরে বাবা তার প্যান্ট ঠিক করে রাখলো, হ্যাঙ্গারে টাঙালো জামা। লুঙ্গি পরতে পরতে বলল, থার্ড স্টেজ মানে কি প্রাইমারি স্টেজ? হ্যাঁ। তবে যে বলছিলি ওরা ভুলভাল বলছিল। শ্রমিক অত বুদ্ধি রাখে না, তাছাড়া তার নিজেরও বুকের ভেতর কি যেন একটা উথলে পড়ছে। 3টে বোন, বিয়ের বাকি আছে। 2 ভাই স্কুলে পড়ে, তার নিজে বিয়ে পাশ করতে এখনো 1 বছর, যদি আদৌ পাশ করে। এবং এই অবস্থায় বাবাজি বোধহয় চললেন। 2 গাল রাবারের মতো টেনে শ্রমিক হাসল, বলল, না থার্ড স্টেজই বলেছে। বাবা বিশ্বাস করেছে। কোঁচকানো কপাল হঠাৎ পরিষ্কার হয়ে গেল। বিছানায় পা তুলে আসন পিড়ি হয়ে বসে বলল, যদি প্রাইমারি স্টেজই হয় তবে হোটেলে টাকা গুনে এখানে থাকি কেন? আমাদের চা বাগানেই ফিরে যাই চল। দরকার মতো জলপাইগুড়ি কি কোচবিহারে এসে চিকিৎসা করালেই হবে। ডাক্তারকে বলেনি? কালই বল। আমি বরং শিয়ালদায় আজই খোঁজ নিই, যদি পরশু রিজার্ভেশনটা পাওয়া যায়। তাড়াহুড়োর কি আছে? এসেছি যখন ট্রিটমেন্টটা করিয়েই যাব। কলকাতার মতো ব্যবস্থা কি মফস্বলে হবে? বাবার ডান গালের তুলোটা একটু চেপে ধরল। শ্রমিক জানে তুলোয় ঢাকা আছে একটা ঘা, ঘায়ের ভিতরের দিকে পচন, ক্রমশ গালের মাংস খসে খসে পড়বে। প্রথম ব্যাপারটা সন্দেহ করেছিল একজন ডেন্টিস্ট। বাবার কষের অকজ দাঁতটা উবড়ে ফেলে শ্রমিককে আড়ালে ডেকে বলল, দাঁতটা তুলে বোধহয় ভালো করলাম না। দেয়ার ইজ সাম পিকুলার সোর। একবার কলকাতায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাবেন। শ্রমিক জিজ্ঞেস করল, কেন? সন্দেহ হচ্ছে ক্যান্সার। জলপাইগুড়ির বড় ডাক্তারও সেই একই কথা বলল, কলকাতায় নিয়ে যান, না হলে শিওর হওয়া যাবে না। গাঙ্গুটিয়া চা বাগান থেকে শ্রমিক তার বাবাকে নিয়ে কলকাতায় এসেছে নিশ্চিত হবার জন্য। আজ নিশ্চিত হওয়া গেল। থার্ড স্টেজ মানে প্রাইমারি স্টেজ নয়, শ্রমিক জানে, বাবা জানে না। পরদিন বাবাকে হোটেলে রেখে একা হাসপাতালে গেল শ্রমিক। বহু কষ্টে দেখা করল ডাক্তারের সঙ্গে। ডাক্তার সব শুনে হাসলেন। হাসপাতালে রেখে লাভ কি? সারবার হলে নিশ্চয়ই রাখবার চেষ্টা করতাম। যে কয়দিন বাঁচেন আপনার বাবাকে আপনাদের কাছেই রাখুন। যা খেতে চান দিন, যা করতে চান সব করতে বলুন।
মেক হিম হ্যাপি। হাসপাতালের লোনলিনেস আর ড্র্যাজারিতে শেষ কটা দিন কেন কষ্টের মধ্যে ফেলে রাখবেন? আমাদের কিছু করার নেই। আপনি শিওর যে এটা ক্যান্সার? ইচ্ছে করলে আপনি আর কাউকে কনসাল্ট করতে পারেন। ডক্টর মিত্রকে দেখান, আমি চিঠি লিখে দিচ্ছি। অবশ্য দেখানোটা সান্ত্বনা মাত্র। রাত্রে খাবার সময় বাবা অনুযোগ করতে থাকে। এরা একই বিচ্ছিরি খাবার দিচ্ছে, তাও তুই মাছটা ফেলে রাখছিস। ভাত তো কিছু খেলেই না। এখানে এসে 7 দিনে কত রোগা হয়ে গেছিস, ভালো করে খা। বাবা, কাল একজন স্পেশালিস্টের কাছে যাব। কেন? ডক্টর মিত্রের খুব নাম, দেখি না কি হয়। প্রাইমারি স্টেজ যখন এত ব্যস্ত হওয়ার কি আছে? দেখানো ভালো। অসুখটা ওরা কি বলছে? নালি ঘাত? তাই ঘাবড়াচ্ছিস কেন তাহলে? বাবা তার গলা ভাত বাটিতে চুমুক দিয়ে বলে, কি খারাপ রান্না এদের, কিচ্ছু গেলা যায় না। তোর মা যে সেদ্ধ ঝোল রাঁধে, তারও কেমন ভালো স্বাদ। বাবা শ্রমিকের দিকে চেয়ে থাকে, তারপর আস্তে আস্তে বলে, কাল তোকে রামদুলাল স্ট্রিটের সেই দোকানটায় নিয়ে যাব। কখনো তো খাসনি, দেখিস কেমন ভালো সন্দেশ করে ওরা। আমরা ছাত্র জীবনে দল বেঁধে গিয়ে খেয়ে আসতাম। গতকাল নার্সটা চেঁচিয়ে বলেছিল ক্যান্সার। বাবাকে সেটা শুনতে পায়নি। বায়োপসি কেন করানো হলো তাও কি বাবা জানে না? নাকি সব জেনে বুঝেও বাবা অভিনয় করে যাচ্ছে? পরদিন সন্ধেবেলা ডক্টর মিত্রের বিশাল বাইরের ঘরে বাপ বেটায় বসে আছে। ডাক্তার টেনিস খেলতে গেছেন, আসবেন। স্লিপে নাম লিখে বেয়ারার কাছে দিয়ে বসে অপেক্ষা করছে আরো 10-12 জন লোক। 32 টাকা ফি দিতে পারে এমন কয়েকজন। শ্রমিক বাইরে একবার সিগারেট খেতে বেরিয়েছিল। কি সুন্দর বাড়ি, সিনেমায় এরকম বাড়ি দেখা যায়। সামনে লন, গাড়ি বারান্দা, লবি, পেতলের ভাসে সব অদ্ভুত গাছ। লনের ঘাস এ দেশের ঘাসই নয়। সিগারেট ধরিয়ে চারিদিকটা দেখছিল। সফলতা একেই বলে। কত লোক কত বেশি সুখে আছে। গায়ের ঘাম তখনও মরেনি। অল্প বয়সে সুন্দর চেহারা এবং হাস্যমুখ ডাক্তারটি চটপটে পায়ে রোগীর ঘরে ঢুকে ভেতরের দিকে চেম্বারে চলে যেতে যেতে একবার রোগীদের দিকে চেয়ে মিষ্টি করে হেসে গেলেন। হাসিতে বড়া ভয় ও আত্মবিশ্বাস। শ্রমিকের বুকটা ভরে ওঠে। বাবাকে সে ঠিক জায়গাতেই নিয়ে এসেছে। এ তো আর হাসপাতালের বাজারি ব্যাপার নয়। এখানে ঠিকমতো পরীক্ষা হবে। বিচক্ষণ ডাক্তার ঘা পরীক্ষা করেই হেসে উঠে বলবেন, আরে দূর, এ তো সেপটিক কেস। ব্যাপারটা ঠিক সেরকম হলো না। ডাক্তারের চিঠিটা পড়ে মিত্র বাবাকে পরীক্ষা করলেন। বায়োপসির রিপোর্টটাও দেখলেন। মুখে হাসি ছিলই, আত্মবিশ্বাসটাও ছিল। বাবাকে বললেন, বয়স কত? 55। ছেলে মেয়ে? 3 ছেলে 3 মেয়ে, এইটি বড়। ডাক্তার শ্রমিকের দিকে তাকিয়ে হাসলেন। কি করেন? পড়ি, বিয়ে পড়ি। আর্টস। আমারও খুব ঝোঁক ছিল আর্টস পড়ার। আমার বাবা প্রায় জোর করে ডাক্তারি পড়িয়েছেন। এই সব কথা বললেন ডাক্তার। একটা ছোট্ট চিঠি লিখে দিলেন হাসপাতালের ডাক্তারকে। বললেন, এটা ডাক্তার সেনকে দেবেন। প্রেসক্রিপশন যা আছে তাই চলবে, কিছু করার নেই। আস্তে প্রায় ডাক্তারের কানে কানে বলল শ্রমিক। ডাক্তার হাসলেন। রাস্তায় একটা ল্যাম্পপোস্টের তলায় চিঠিটা খুলে দেখল শ্রমিক। লেখা, ডিয়ার ডাক্তার সেন, দ্য কেস ইজ হোপলেস, প্লিজ হেল্প দিস ম্যান। বাবা শ্রমিকের কাঁধের ওপর দিয়ে চিঠিটা দেখছিল। কি লিখে দিল রে? হোপলেস? হোপলেস ব্যাপারটা কি? চিঠিটা ভাঁজ করে রেখে শ্রমিক বলল, হোপলেস নয়, লিখেছে হেল্পলেস। কলকাতায় আমরা তো কিছুই জানি না, তাই লিখেছে অসহায়। ও। বাবা একটু গম্ভীর হয়ে যায়। তারপর বলে, 32 টাকা নিল, কোনো প্রেসক্রিপশন দিল না? ওই ওষুধই চলবে। আর আর বেশি ছুটোছুটি করিস না। হাসপাতাল ডাক্তার, এত কিছু করছিস কেন? অসুখ বিসুখে এসব কিছু করতে হয় বাবা।
আমার আর ভালো লাগছে না, যা হবার হবে, চল বাগানেই ফিরে যাই। শ্রমিক মাথা নেড়ে বলে, তাই হবে বাবা। বাবা উজ্জ্বল মুখে বলে, ঠিক তো? কাল রিজার্ভেশনের চেষ্টা করব। বাস রাস্তায় এসে বাবা বলে, এখন কোথায় যাবি? কোথাও যাব না, হোটেলেই ফিরে যাব। বাবা একটু হাসে, বলে, কাছেই গড়িয়াহাটা, চল একটু দোকান পোশার ঘুরে যাই। সস্তায় গন্ডায় যদি পাই তো সকলের জন্য একটু জামা কাপড় নিয়ে যাব। পুজোর তো দেরি নেই, কলকাতায় একটু সস্তা হয়। এখন থাক বাবা, অনেক টাকা খরচ হয়ে গেল। তোর জন্যই তো, খামোখা আজ 32 টাকা দিলি। ভালো ডাক্তারকে দেখালে নিশ্চিন্ত হওয়া যায়। চল দোকান টোকান একটু দেখে যাই। গড়িয়াহাটার কাপড় দোকানের খুব ভালো নাম শুনেছি। শ্রমিক অগত্যা রাজি হয়। বাপ বেটায় হাঁটে গড়িয়াহাটের দিকে। বাবা গালের তুলোটায় হাত রেখে তেলও দিয়ে একটু চেপে ধরে বলেন, কলকাতায় এসে তো কেবল আমাকে নিয়েই হুড়যুদ্ধ করছিস। কাল বেরিয়ে একটু একা একা ঘুরবি, সিনেমা থিয়েটার দেখবি। তোদের বয়সে কি কেবল রোগের চিন্তা ভালো লাগে? কাল বেরোস। শ্রমিক উত্তর দিল না। পরদিন সকালে উঠে বাবা বলল, কলকাতায় যা শব্দ, রাতে ভালো ঘুম হয় না। বাগানে থাকতে থাকতে এমন অভ্যাস হয়ে গেছে যে নিশুতি নিঝুম না হলে চলে না। তার উপর আবার ছাড় পোকা। শ্রমিক জামা কাপড় পরছিল। বাবা শ্বাস ফেলে বলল, ঘায়ের ব্যথাটাও হচ্ছিল। বিশ্রাম নাও। একা ঘরে কি আর ভালো লাগবে? তবে কি করবে? একটু বেরোবো ভাবছি। কলকাতা তো আমার অচেনা জায়গা নয়। শরীর খারাপ, একা বেরোনো কি ঠিক হবে? বাবা মাথা নেড়ে তাচ্ছিল্যের সঙ্গে বলে, শরীর কিছু খারাপ নয়, বেশ তো আছি। কাছেই যাব, সীতারাম ঘোষ স্ট্রিটে। খগেন ওখানে থাকতো। খগেন কাকা তোমার বন্ধু তো? ছেলের চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বাবা বলে, 20 বছর খবর জানি না, বেঁচেই নেই হয়তো। আমাদের তো এখন সব যাওয়ার বয়স, একে একে সব রওনা হয়ে যাব। শ্রমিক বলল, খগেন কাকার বাড়ির ওখানেই যাবে যদি, তাহলে তৈরি হয়ে নাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে যাব। বাবা একটু অবাক হয়ে বলে, তুই সঙ্গে যাবি? না হলে তুমি একা একা ওই ভিড়ে যেতে পারবে নাকি? বাবা একটু ইতস্তত করে বলল, চল। মনে মনে হাসে শ্রমিক। খগেন কাকা বাবার কেমন বন্ধু তা সে জানে না, শুধু এইটুকু জানে বাবা যৌবন বয়সে একটি মেয়েকে এজরাজ শেখাত। সেই মেয়েটির প্রতি এক প্রগাঢ় দুর্বলতা জন্মেছিল, কিন্তু বাবা তাকে বিয়ে করতে পারেননি। বিয়ে করেছিল খগেন কাকা, সে ছিল বড়লোকের ছেলে। এ ঘটনা বাবা মাকে গল্প করেছিল, মায়ের কাছে তারা শুনেছে। খগেন নামটা শুনেই পূর্বপর মনে পড়ে গেল ব্যাপারটা। সীতারাম ঘোষ স্ট্রিটে বাড়িটা খুঁজে পেতে অসুবিধে হলো না। বিশাল বাড়ি, সিঁড়িতে এবং দেওয়ালের নিচের দিকে এখনো মার্বেল পাথর দেখা যায়। মস্ত দরজা হাঁ করে আছে, তবে বাড়ির সিঁড়ি দেখলেই বোঝা যায় অবস্থা পূর্তির দিকে। রং চটে গেছে, জানলা দরজার পাল্লা জীর্ণ। ভেতরের চিৎকার চেঁচামেচিতে বোঝা যায় 2-4 বছর ভাড়াটেও বসেছে। একজন চাকর গোছের লোক তাদের ওপরে নিয়ে গেল। চিক ফেলা বারান্দা, ডান দিকে ঘুরে দরদালান। দরদালানের প্রথম ঘরটা তাদের বসিয়ে বলল, বাবু এই সময় থাকেন না, গিন্নিমাকে খবর দিই। বাবা একটু ইতস্তত করে বলল, খগেন বেরিয়ে গেছে? আগে। তাহলে গিন্নিমাকে গিয়ে বলো অমিতাভ গাঙ্গুলি এসেছে। এক সময়ে তোমার গিন্নিমাকে আমি বাজনা শেখাতাম, বললে হয়তো চিনতে পারবে। বলেই বাবা শ্রমিকের দিকে চেয়ে হাসে, কুণ্ঠার সঙ্গে বলে, ছাত্রী ছিল। শ্রমিক সব জানে, তবু ভালো মানুষের মতো বলে, তাই নাকি? বাবা শ্বাস ফেলে বলে, কত কলের কথা সব। খগেনটা সুদ করছিল, সুদেরই কারবার ওদের। কালোয়ারি ব্যবসাও আছে বটে, তবে টাকা খাটানোই ছিল ওদের আসল। এই ঘরটা বেশ বড়, পুরনো আমলের বড় মেহগিনি টেবিল, আবলুস কাঠের কালো চেস্ট অফ ডয়ার্স, সূক্ষ্ম সব ফুল লতাপাতা আর ময়ূরের কাজ করা বর্মা সেগুনের চেয়ার।
চেস্ট অব ডয়ার্সের ওপরে একটা ঢাকনা দেওয়া বাদ্যযন্ত্র রয়েছে। দেখলেই বোঝা যায় যে এটা এসরাজ। পাশে একটা তবলা আর পেতলের ডুগি। গদিমরা হয়ে বীরের ওপর ঘুমোচ্ছে। বাবা এখনো গাঙ্গুটিয়ার সন্ধ্যের পর মাঝে মাঝে এসরাজ নিয়ে বসে। শ্রমিক তবলা ঠোকে। বাবা হঠাৎ আপন মনে মাথা নেড়ে বললে, চিনতে পারবে না মনে হয়। কে চিনতে পারবে না? কমলা। কতকালের কথা বলে বাবা অপ্রতিভ মুখখানা ফিরিয়ে নেয়। গালের তুলোটা হাতের তেলোয় চেপে ধরে। বলে, চেহারাটাও পাল্টে গেছে। নিচের তলায় ভাড়াটেদের গলার শব্দ হচ্ছে, কিন্তু ওপর তলা নিস্তব্ধ। সম্ভবত এ বাড়িতে লোকজন বেশি নেই। একটা ধূপ ধুনোর গন্ধ আসছিল। একবার একটু পুজোর ঘণ্টা নাড়ার শব্দ এলো। বাপ বেটায় বসে থাকে মুখোমুখি। শ্রমিক বাবার দিকে তাকায় তো বাবা চোখ ফিরিয়ে নিয়ে দেওয়ালের অস্পষ্ট পুরনো অয়েল পেন্টিং দেখতে থাকে। হঠাৎ আপন মনে বলে, নেই নেই করেও এখনো অনেক আছে। এ বাড়িটার ভ্যালুয়েশনই 5-7 লাখ টাকা হবে, অথচ সুদের কারবারির নাকি ভালো হয় না। এরা তবে এত ভালো আছে কি করে? শ্রমিক একটু হতাশ হয়। পুরনো প্রেমিকার বাড়িতে বসে আবার এ কী রকম কথা। একটু পরেই সে আসবে। কাঁপা বুক, স্মৃতি আর অধৈর্য নিয়ে বসে থাকার কথা এখন। তেষ্টা পাবে, কথা হারিয়ে যাবে, দৃষ্টি চঞ্চল হবে। এই সময়ে বাড়ির ভ্যালুয়েশনের কথা আসবে কি করে? বাবা শ্রমিকের দিকে তাকিয়ে বলে, তোর দেরি হয়ে যাচ্ছে না? হোক দেরি। শ্রমিক দৃশ্যটা দেখতে চায়। বাবা যদি কণা মাত্র খুশি হয়, যদি প্রেমিকাকে দেখে একটু মাত্র জীবনশক্তি আহরণ করতে পারে, তবে শ্রমিকের বুক ভরে যাবে। সে মুখে বলে, না, দেরি হচ্ছে না। রিজার্ভেশন যদি না পাস? পাবো না ধরেই নিয়েছি। গাড়িতে যা ভিড়, না হলে ব্ল্যাকে কিনে নেব। আবার গুচ্ছেক খানিক টাকা নষ্ট। কাল কাপড় জামায় অনেক বেরিয়ে গেছে। শ্রমিক হাসল। আবার বিষয়ী কথা। মুখে বলে, সে তো তোমার জন্যই। অত কিনতে কে বলেছিল? বাবা অপ্রতিভ হাসে। শ্রমিক দরজার দিকে পাশ ফিরে বসেছিল, বাবার দিকে চেয়ে। বাবা দরজার দিকে মুখ। হঠাৎ দেখল বাবার মুখটা পাল্টে গেল। শরীরটায় একটু শিহরণ কি? শ্রমিক তাকিয়ে মহিলাকে দেখতে পায়। মাথায় অল্প ঘোমটা, ফর্সা, সুগোল বাড়ি চেহারা। মুখখানা প্রতিমার মতো সুশ্রী। তার নিজের মায়ের মতোই বয়স হবে, তবে ইনি অনেক সুখী। মুখে একটু হাসি। বাবা উঠে দাঁড়ায়। মহিলা এগিয়ে এসে পা ছুঁয়ে প্রণাম করেন। চিনতে পেরেছ? বাবা জিজ্ঞেস করে। ওমা, চিনব না? এই ছেলে বুঝি? বড়জন। বসুন। বাবা বসে। মহিলাও বসেন, একটু দূরে চেয়ারে। সাবধান গলায় বলেন, কবে আসা হলো? গালে ওটা কি? বাবা গালের তুলোয় হাত চেপে ধরে বলেন, এর জন্যই তো আশা। একটা ঘায়ের মতো। ডাক্তার বলেছে ভয়ের কিছু নেই। ঘা? দাঁত তুলে সেপটিক হয়ে গিয়েছিল। ও, তোমরা সব কেমন আছো? বহুকাল খবর বার্তা কিছুই পাই না। মহিলা হাসেন, বলেন, আপনি সেই চা বাগানে এখনো আছেন? হ্যাঁ, ওখানেই জীবন শেষ করে ফেললাম। মহিলা একটু শ্বাস ফেললেন। জানি সবই। বাবা একটা গলা খাঁকারি দেয়, বলে, খগেনের চেহারা। খগেন এখন কেমন আছে? ওই একরকম। বাবা হেসে বলে, খুব বাবু মানুষ ছিল। সেই কোঁচকানো চুল, ধুতি, গিলে করা পাঞ্জাবি আর 32 জোড়া জুতো এখনো চালাচ্ছে? চুলে কলপ টলপ দেয় নাকি? মহিলা মুখে আঁচল তুলে হাসি ঢাকেন। মৃদুস্বরে বলেন, কলপের দরকার হয় না, টাক পড়ে গেছে। পড়ারই কথা। বলে বাবা গম্ভীর হয়ে যায়। ইসরাজটা ইঙ্গিতে দেখিয়ে বলে, এখনো বাজাও? মহিলা মাথাটা নুইয়ে নেয়, মাথা নাড়েন, না, বাজান না।
বাবা চুপ করে দেওয়ালের দিকে চেয়ে থাকেন। হলঘর থেকে দেওয়াল ঘড়ির শব্দ আসে। চাকর মিষ্টির প্লেট রেখে যায়, গেলাসে জল, চা। বাবা প্লেটের দিকে চেয়ে বলে, চিবোতে পারি না। কষ্ট হয়? হ্যাঁ, আমার পথ্য লিকুইড। শরবত করে দিই? না। মহিলা তবু উঠে যান। বোধহয় শরবতের ফরমাস দিয়ে এসে আবার বসেন। ঘোমটা খসে গেছে, এখনো কি গহীন কালো চুলের রাশি। খগেনকে বলো আমি এসেছিলাম, কাল বা পরশু ফিরে যাব। মহিলা চুপ করে থাকেন। শ্রমিক একটা দুটো মিষ্টি খায়, চা শেষ করে, তারপর উঠে বলে, বাবা আমি আসি। যাবে? বাবা ততস্থ হয়ে বলে, আমিই বা বসে থাকি কেন, খগেন যখন নেই। মহিলা ঘোমটাটা আবার মাথায় তুলে শ্রমিককে বলেন, তুমি এখন কোথায় যাবে বাবা? একটু কাজ ছিল। আমি ওকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। উনি একটু থাকুন এখানে, কেমন? বাবা অপ্রতিভ হয়। শ্রমিক এটাই চাইছিল, তার সামনে জমবে না ওদের, তার পালানো দরকার এখান থেকে। সে মহিলাকে একটা প্রণাম করে বলে, আচ্ছা। বাবার তো কোনো তাড়া নেই, সারাদিনই তো একা। মহিলা হাসলেন, বললেন, আমারও তাই, একা। বলেই সামলে গেলেন। হেসে বললেন, ছেলে বলে নেই তো। খুব ধীরে শ্রমিক দরদালানে বেরিয়ে আসে, বারান্দা পার হয়, সিঁড়ির মুখে চলে আসে। আর সেইখানে নিস্তব্ধ সিঁড়ির মুখে চুপ করে একটু দাঁড়িয়ে থাকে। কিসের জন্য যেন উন্মুক্ত ও উৎকর্ণ হয়ে থাকে। আর হঠাৎ শুনতে পায় মৃদু একটা সুরে কেঁপে ওঠা। এসরাজ বেজে উঠল। নিশ্চিন্তে শ্রমিক সিঁড়ি ভেঙে নামতে থাকে। দুপুরে যখন খেতে হোটেলে ফিরছিল, শ্রমিক দেখল তখনও বাবা ফেরেনি। শ্রমিক তাই বেরিয়ে পড়ল। মন ভালো ছিল না, এলোপাথারি ঘুরল। বাবাজি চললেন, গাছের মতো স্তম্ভের মতো বাবাজি আর থাকবেন না। 3টে বোনের বিয়ে বাকি, ভাইরা এখনো নাবালক, কিন্তু সে সমস্যার চেয়ে বড় হচ্ছে শোক। সংসারে অপরিত্যাজ্য অবিভাজ্য এখন থাকবে না। লোকটা তার প্রেমিকার বাড়িতে সকালে এসরাজ বাজাতে বসেছিল, জানে না একটা কালো হাত নালি ঘা বেয়ে নেমে যাচ্ছে তার বুকের সুরের উৎসের দিকে। প্রাণঘড়ির কল টিপে বন্ধ করে দেবে। নার্সটা চেঁচিয়ে বলেছিল, ক্যান্সার, 3rd স্টেজ, কিচ্ছু করার নেই। সে কথা বাবা কি শোনেনি? কিংবা ডাক্তার মিত্রের লেখা চিঠিখানায় হোবলের শব্দটাও কি দেখেনি? নিশ্চিতভাবে বড় অবাক লাগে। লোকটা নিশ্চিন্ত মনে এসরাজ বাজাচ্ছিল আজ সকালেও। ফিরতে সন্ধে হয়ে গেল। এসে দেখল বাবা খুব নিবিষ্ট মনে সুটকেস গোছাচ্ছে। তাকে দেখে আনন্দিত স্বরে বলল, আয়, কোথায় ছিলি? ঘুরছিলাম। তুমি দুপুরে ফেরোনি? না, ছাড়ে নাকি। দুপুরে খাওয়ালো, ঝোল ভাত মেখে নরম করে দিল, ঘোল টোল, শরবত, ফলের রস, আরো কত কি। শ্রমিক হাসে, বলে, ভালো। বাবার মুখে একটা রক্তাভা, একটু বুঝি হালকা পলকা তার মন। একটা হাসি এসে মনের ওপরকার সব ধুলো উড়িয়ে নিয়ে গেল। বলল, একটা রাগ শেখাচ্ছিলাম, সেই কবে, পুরোটা তখনও তুলতে পারিনি। হঠাৎ বিয়ে হয়ে গেল, আর শেখা হয়নি। আজ সারাদিন সেটা শিখিয়ে এলাম। অসম্পূর্ণ একটা কাজ সম্পূর্ণ হলো। খগেন কাকার সঙ্গে দেখা হয়নি? বাবা একটু গম্ভীর হয়ে বলল, না, সে নাকি অনেক রাতে ফেরে। আমি আর বসলাম না, রাত হয়ে যাচ্ছিল। রিজার্ভেশন পেয়েছি বাবা, কালকের। পেয়েছো? বাহ, নিশ্চিন্ত। বলে বাবা খুব বেশি খুশি হলো। তারপর বলল, সব দিক দিয়েই ভালো হলো, কি বলিস? হ্যাঁ বাবা। বাবা খুব একরকম উজ্জ্বল হাসল। বিছানার ওপর ছড়ানো নতুন কেনা শাড়ি, প্যান্ট আর প্যান্টের কাপড়, টুকটাক নানা জিনিসের দিকে মমতা ভরে তাকিয়ে থাকলো বাবা। জিনিসগুলো খারাপ কিনিনি না রে, সবাই খুশি হবে বল। শ্রমিক একটু দুষ্টুমি করে বলল,
কিন্তু অত দামি জিনিস কিনেছো, অত দামি জামা কাপড় তো আমরা কখনো পরি না। তা হোক। বাবা খুশি গলায় বলল। তারপর আবারও বলল, আমার তো এটাই শেষ পুজোর বাজার, এবারটা না হয় দামিই দিলাম। বড় চমকে যায় শ্রমিক, এক দৃষ্টিতে বাবার দিকে চেয়ে থাকে। তবে কি বাবা জানে? জেনেও বাবা স্বাভাবিক আছে? এত আনন্দ, এত খুশির মেজাজ। বাবা তার দিকে চোখ তুলে চায়, বলে, একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হলো, বুঝলে? কমলাকে রাগটা শিখিয়ে দিলাম, মনটা বহুকাল ধরে ভার ছিল। বাবা চুপ করে হাসি মুখে ছেলেটার দিকে চেয়ে থাকে। শ্রমিক পরিষ্কার বুঝতে পারে বাবার চোখে নিঃশব্দে তার প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছে। জানি হে, আমি সবটাই জানি। এরকম আরও গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। গল্পটি সম্পর্কে কিছু বলার থাকলে মেল করতে পারেন raterothithi.rudro@gmail.com এই ঠিকানায়, অথবা যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন।